আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে বাড়ির সবাইকে নিয়ে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং তোমাদের দোয়ায় পরিবার পরিজন নিয়ে ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের ন্যায় আজও আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমার পাঠ উপস্থাপনের জন্য উপস্থিত হয়েছি এবং তোমাদের পাঠের সহযোগিতার জন্য আজকে আমি আমার ডিজিটাল কন্টেন্ট উপস্থাপন করছি। আশা করি এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা উপকৃত হচ্ছ এবং তোমাদের পাঠের সহযোগিতা হচ্ছে এবং এই কন্টেন্টগুলো বা এই পাঠ উপস্থাপনের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের অনেক সুবিধা হচ্ছে এবং সহযোগিতা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আমি ক্লাস শুরু করছি। আমার পরিচয়, আমি সৈয়দ আরিফুর রহমান, সহকারী শিক্ষক, আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়। আজকের আমার পাঠের বিষয় বিজ্ঞান, শ্রেণী অষ্টম, অধ্যায় চতুর্দশ, পরিবেশ ও বাস্তুতন্ত্র। শিক্ষার্থীরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। দেখো, একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে কি দেখা যাচ্ছে? শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখো, একটা কাঁচ পাত্র বা কাচের পাত্রের ভিতর কিছু পাথর, কিছু সবুজ উদ্ভিদ দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটা কোনো সমুদ্রের তলদেশের কোনো উদ্ভিদ, সেরকম একটা চিত্র তৈরি করা হয়েছে। ঠিক আছে? দেখো, আমরা আরো ছবি দেখি। আরো দুটো ছবি দেখা যাচ্ছে। এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা? একটু খেয়াল করে দেখো। দেখো, একটাই দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশের মাছ, জীবন্ত উদ্ভিদ। দেখো, বিভিন্ন ধরনের ক্ষুদ্র প্রাণী, অক্টোপাস, তারা মাছ, তাই না? দেখা যাচ্ছে কি বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরে দেখো বিভিন্ন ধরনের মাছ দেখা যায়, বিভিন্ন ধরনের প্রাণীর বসবাস। তাহলে এটা কিন্তু আমরা সমুদ্রের তলদেশে স্বাভাবিকভাবে দেখা যায় না। আমরা চিত্রে দেখি বা ভিডিও ক্লিপে দেখি যে সমুদ্রের তলদেশে জীবন্ত উদ্ভিদ থাকে, প্রাণীর বা মাছের বসবাস থাকে, বিভিন্ন ধরনের প্রাণী, অসংখ্য প্রাণী, ক্ষুদ্র ক্ষুদ্র বড় বিভিন্ন ধরনের প্রাণী, এদের বসবাস বা চলাচল। তাহলে দেখো, সমুদ্রের তলদেশে হোক বা কোনো নির্দিষ্ট অঞ্চলে হোক, বিভিন্ন প্রাণী কিন্তু একটার উপর একটা প্রাণীর উপর অন্য প্রাণী নির্ভরশীল, বা একটা পরিবেশের, একটা নির্দিষ্ট পরিবেশের জীব, উদ্ভিদ, তার জড় উপাদান, এই বিভিন্ন ধরনের উদ্ভিদ বা প্রাণীর একটা কি হয়, পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান, পরস্পর নির্ভরশীলতা হয়। তাহলে একটা নির্দিষ্ট পরিবেশের অজীব এবং জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশের যে তন্ত্র গড়ে ওঠে তাকে আমরা কি বলি? শিক্ষার্থীরা একটু চিন্তা করে দেখো। হ্যাঁ, তাকে বলা হয়
বাস্তুতন্ত্র। তোমরা ঠিকই ধরছো, তাকে বলা হয় কি বাস্তুতন্ত্র। তাহলে এই বাস্তুতন্ত্র যে জীব অজীব বিভিন্ন পদার্থের দ্বারা প্রাণীর দ্বারা গড়ে ওঠে। তাহলে এই পদার্থ বা প্রাণী বা উদ্ভিদ এদেরকে বলা হয় কি, ওই নির্দিষ্ট পরিবেশের কি বলা হয় বলো তো শিক্ষার্থীরা, কি বলা হয়? হ্যাঁ, বলা হয় কি ওই নির্দিষ্ট পরিবেশের উপাদান। তাহলে আগে, তাহলে এটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র আর এগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান। তাহলে আমাদের আজকে পাঠের বিষয় কি হচ্ছে দেখো, পাঠের বিষয় কি বা পাঠ শিরোনাম বাস্তুতন্ত্রের উপাদান বা বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। তাহলে অবশ্যই যে নির্দিষ্ট একটা পরিবেশের যে বাস্তুতন্ত্র গড়ে ওঠে নির্দিষ্ট উপাদানের মাধ্যমে। আর এই নির্দিষ্ট উপাদানগুলো কি থাকে, জীব থাকে, অজীব থাকে, তাই তো? ঠিক আছে। তাহলে এই পাঠ শেষে আমরা কি কি শিখব, আজকে আমাদের শিখন ফলটা কি, এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে? বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলো শনাক্ত করতে পারবে। ঠিক আছে, বাস্তুতন্ত্রের অজীব উপাদানগুলো শনাক্ত করতে পারবে। বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলোর প্রকারভেদ বলতে পারবে। এরপর কি আছে দেখো, বাস্তুতন্ত্রের বিয়োজকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। বিয়োজক থাকে, এর ভূমিকা ব্যাখ্যা করতে। তাহলে আমরা কি কি শিখবো আজকে? বাস্তুতন্ত্রে অজীব উপাদানগুলো শনাক্ত করতে পারবে, বাস্তুতন্ত্রের সজীব উপাদানগুলোর প্রকারভেদ বলতে পারবে, বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো নিচে কিছু মানে স্লাইডে কিছু ছবিগুলো দেখি, কি ছবি দেখতে পাচ্ছি আমরা, এটা কি? হ্যাঁ, এটা দেখে বোঝাই যায় যে এটা কি মাটি। এটা কি বায়ু, কারণ কি দেখো বাতাস বয়ে যাচ্ছে, এটা মাটি, এটা বাতাস বয়ে যাচ্ছে মানে কি বায়ু। এটা দেখে বোঝা যায় কি, চিত্রে কি দেখা যায়, পানি। এটা দেখো তো মনে হচ্ছে পাথর, আসলে কিন্তু না, এটা কি দেখো তো খনিজ লবণ। এটা দেখা যায় কি ইটের ভাটার ধোঁয়া, তারপর দেখো ইউরেনিয়াম যে পারমাণবিক চুল্লি, ইউরেনিয়াম প্লান্ট বা পারমাণবিক চুল্লি, এগুলো থেকে কি হচ্ছে ধোঁয়া বের হচ্ছে, মানে কি প্রচুর তাপ তৈরি হচ্ছে। তাহলে তাপ, এগুলো পরিবেশের কি জানো, মাটি, বায়ু, পানি, খনিজ লবণ, তাপ, এগুলো পরিবেশের উপাদান। পরিবেশের কি উপাদান। কোন ধরনের উপাদান জানো? দুই ধরনের উপাদান আছে, একটা হচ্ছে কি জীব আর একটা হচ্ছে অজীব। এগুলো হচ্ছে কি অজীব উপাদান। দেখো আমরা আরো কিছু ছবি দেখি, ছবিতে লক্ষ্য করি কি, এটা O2। O2 মানে কি অক্সিজেন। হ্যাঁ ঠিকই বলছো, অক্সিজেন। এটা কি দেখো এই বায়ুমণ্ডলে যে অবস্থিত নাইট্রোজেন, এটা দেখা যায় না, এটার আমরা কি জানি N2 দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, নাইট্রোজেন। এটা ওই যে H2 দেওয়া আছে মানে কি হাইড্রোজেন, হাইড্রোজেন গ্যাস দ্বারা এই গাড়িটা চলতেছে, এই কারণে H2 দেওয়া আছে। এটা দেখো দেখা যাচ্ছে কি, এই প্রথমটায় দেখা যায় একটা প্রাণী, জলজ প্রাণী, এই সমুদ্রের ভিতর পানির ভিতর মরে পচে রয়েছে। এটা দেখো একটা পাখি, এটাও মৃত অবস্থায় আছে। দেখো এটাও মৃত অবস্থায় আছে। তাহলে এগুলো কি দেখো জীবের মৃত গলিত অংশ, মৃত ও গলিত অংশ। তাহলে আমরা ছবিতে কি দেখলাম, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, জীবের মৃত গলিত অংশ। আগে দেখলাম উপাদান, এগুলোও কিন্তু উপাদান। তাহলে দেখো আমরা কি কি পেলাম, খনিজ লবণ, মাটি, পানি, বায়ু, তাপ, অক্সিজেন, নাইট্রোজেন,
হাইড্রোজেন, জীবের মৃত ও গলিত অংশ। তাহলে দেখো কি কি পেলাম, খনিজ লবণ, মাটি, পানি, বায়ু, তাপ, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, জীবের মৃত গলিত অংশ, এগুলো সব কি পরিবেশের উপাদান। কি উপাদান? অজীব বা ভৌত উপাদান, অজীব বা ভৌত উপাদান। ঠিক আছে, তাহলে দুই ধরনের উপাদান পাই, একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে অজীব। জীবের ভিতর কি কি আছে? উদ্ভিদ আর প্রাণী। অজীবে আছে কি দেখো, যেগুলো যাদের প্রাণ নেই, খনিজ লবণ, মাটি, পানি, বায়ু, তাপ, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, জীবের মৃত ও গলিত অংশ। ঠিক আছে, এভাবে অনেক ধরনের ভৌত উপাদান বা অজীব উপাদান রয়েছে। শিক্ষার্থীরা দেখো, আমরা আরো কিছু ছবি দেখি। ছবিতে কি লক্ষ্য করি দেখো, এটা দেখে বোঝা যায় যে একটা উদ্ভিদ সূর্যের তাপে, সূর্যের তাপের সাহায্যে কি তৈরি করতেছে দেখো, উদ্ভিদ খাদ্য তৈরি করে, এটা আমরা জানি। দেখো, তাহলে আমরা কি জানি, যে উদ্ভিদ তার ক্লোরোফিলের সাহায্যে সূর্যতাপের উপস্থিতিতে নিজের খাবার নিজে তৈরি করে। তাহলে যারা নিজের খাবার নিজে তৈরি করে তাদেরকে কি বলা হয়? দেখো কি বলা হয়? উৎপাদক। শুধুমাত্র সবুজ উদ্ভিদই আছে যারা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে, এই কারণে এদের বলা হয় উৎপাদক। আমরা কিন্তু তৈরি করতে পারি না, আমরা শুধু তৈরিকৃত খাবারগুলো প্রসেস করে, বিভিন্ন প্রসেস করে এগুলো খেয়ে থাকি। তাহলে সবুজ উদ্ভিদ কি করে? সূর্যের তাপের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে নিজের খাবার নিজে তৈরি করে। কি খাবার? তাদের প্রয়োজনীয় শর্করা জাতীয় খাবার। এই কারণে এদেরকে বলা হয় কি? উৎপাদক। এদেরকে বলা হচ্ছে কি? উৎপাদক। সব ধরনের সবুজ উদ্ভিদ কি? উৎপাদক। এবার দেখো, একটা প্রাণী দেখা যাচ্ছে, এটা কি? ছাগল। কি খায় দেখো? এই সবুজ উদ্ভিদ মানে ঘাস খায়। গরুও দেখো সবুজ উদ্ভিদ মানে এই তৃণভোজী তো, এই কারণে এরা কি করতেছে? ঘাস খায়, ঘাস খাচ্ছে। এরা কিন্তু সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এই কারণে এদেরকে কি বলা হয়? দেখো কি বলা হচ্ছে? খাদক বা ভক্ষক। ছোট হতে বড় প্রাণী, ছোট ছোট পোকামাকড়, এরাও দেখবা সবুজ উদ্ভিদ খেয়ে থাকে, সবুজ উদ্ভিদের পাতা খেয়ে থাকে, ডগা খেয়ে থাকে। সুতরাং এরা কি? খাদক বা ভক্ষক। তাহলে ছোট থেকে বড় সব ধরনের প্রাণী এই উৎপাদকের উপর নির্ভরশীল। দেখো, আরো ছবি দেখা যায়, দুটো কি ছবি দেখো, দেখা যাচ্ছে এটা কি? ব্যাঙের ছাতা। মানে এই জায়গায় ছত্রাক জাতীয় এক ধরনের অণুজীব তৈরি হচ্ছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই ছবিগুলা। তাহলে এদেরকে কি বলা হচ্ছে দেখো? বিয়োজক। ব্যাকটেরিয়া ও ছত্রাক, তাহলে ব্যাকটেরিয়া, ছত্রাক, এগুলো হচ্ছে কি? বিয়োজক। এরা কি করে? এই বিয়োজকগুলো কি করে? যে এরা পচনশীল, পচনকারী নামেও পরিচিত, এদেরকে বলা হয় পচনকারী। এরা মৃত জীব, উদ্ভিদ, এদের কি করে? ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহে ক্রিয়া করে এদের কি করে? রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এদের জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত করে মাটির সাথে মিশায় দেয়। এই কারণে এদেরকে বলা হয় কি? বিয়োজক। এই কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা থাকে কিন্তু। তা না হলে এই ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা যদি মাটির সাথে না মিশাই দিত, মাটির উর্বরতা না বাড়ায় দিত, তাহলে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হয়ে যেত, চারিদিকে দুর্গন্ধ থাকতো। তাহলে আমরা কি কি পেলাম? উৎপাদক, যারা সবুজ উদ্ভিদ নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। কিছু খাদক বা ভক্ষক আছে, এরা কি করে? ওই সবুজ উদ্ভিদ খেয়ে বা তাদের তৈরিকৃত খাদ্য খেয়ে, খাদ্য মানে কি? তারা তৈরিকৃত যে খাবারগুলো, শর্করা জাতীয় খাবার খেয়ে বেঁচে থাকে। এই উদ্ভিদগুলো খেয়ে আমরা ছোট থেকে বড় প্রাণী বেঁচে থাকি। আর বিয়োজক হচ্ছে কি? যখন উদ্ভিদ ও প্রাণী মারা যায়, তাদের তাদের কি করে? পরিবেশের সাথে, মানে মাটির সাথে এরা মিশায় দেয়। এই কারণে পরিবেশের ভারসাম্যটা রক্ষা করে। তাহলে আমাদের দেখি জীব উপাদানগুলো কি কি আছে। দেখো, জীব উপাদান, সবুজ উদ্ভিদ, প্রাণী দেখা যাচ্ছে, প্রাণী, ঠিক আছে, সবুজ উদ্ভিদ, প্রাণী, অণুজীব। তাহলে দেখো, এগুলো সব হচ্ছে কি? জীব উপাদান।
তাহলে উৎপাদক প্রথমটা দেখো, খাদক বা ভক্ষক, বিয়োজক। যেটা যেটা হচ্ছে কি, উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদগুলো যারা নিজের খাবার নিজেরাই তৈরি করে। খাদক হচ্ছে ছোট থেকে বড় যে প্রাণীগুলো যারা সবুজ উদ্ভিদ খেয়ে তাদের জীবন ধারণ করে বা বেঁচে থাকে। আর বিয়োজক হচ্ছে কি, যারা এই উদ্ভিদ বা প্রাণী মারা যাওয়ার পরে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য মাটির সাথে এগুলো কি করে মিশায় দেয়, বিয়োজন করে, কি জৈব অজৈব দ্রব্যাদিতে রূপান্তর করে। ঠিক আছে, তাহলে জীব উপাদানটা বোঝা গেছে। দেখো এরপরে আমরা দেখি, এই যে প্রথম স্তরের খাদক, সবুজ উদ্ভিদ তো খাদ্য তৈরি করে, এরপর দ্বিতীয় ছিল কি, খাদক বা ভক্ষক। তাহলে এই খাদক বা ভক্ষককে আবার দেখো শ্রেণীবিভাগ আছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, এই স্তরগুলো আমরা এখন দেখব। তাহলে প্রথম স্তরের খাদকগুলো কি কি আছে দেখো, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রাণী, দেখো পিঁপড়ার ছবি দেওয়া রয়েছে, আরশোলা, বিভিন্ন ধরনের ছোট আহ, প্রাণী যেগুলো পাতা খেয়েও বেঁচে থাকে, বা বিভিন্ন ধরনের উদ্ভিদের ডগা, বিভিন্ন খাদ্যশস্য, এগুলোকে দেখো। এরপর হচ্ছে একটা দেখো, ছাগলের ছবি দেওয়া আছে, গরুর ছবি দেওয়া আছে, এগুলো কি করে, সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। এরা সব হচ্ছে কি প্রথম স্তরের খাদক বা ভক্ষক। এরপর দেখো দ্বিতীয় স্তরের খাদক বা ভক্ষক কি কি, একটা ছবি দেওয়া আছে, কিসের ছবি দেখো তো, সুন্দর একটা ছবি শিক্ষার্থীরা, একটা মাছরাঙা ছবি দেওয়া আছে, মানে একটা পাখি। এটা কিসের ছবি, এটা ব্যাঙের ছবি। দেখো মানুষের ছবি দেওয়া আছে, এরা কি করতেছে, মাংস খাচ্ছে। তাহলে দ্বিতীয় স্তরের খাদক কি করে, প্রথম স্তরের যে খাদকগুলো আছে এদের খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে, গরু ছাগল এগুলো ছিল কি প্রথম স্তরের খাদক, বিভিন্ন ধরনের ছোট প্রাণী। এরপর আছে কি দ্বিতীয় স্তরের খাদকে দেখো, পাখি, তারপর ব্যাঙ, মানুষ, এগুলো দ্বিতীয় স্তরের খাদক। এরা কি করে, পাখিগুলো ছোট প্রাণী খায়, পোকামাকড় খায়, ব্যাঙও ছোট প্রাণী খায়, পোকামাকড় খায়। মানুষ কি করে, গরু ছাগল এগুলোর মাংস খায়, মাংসাশী। ঠিক আছে, এরা প্রথম স্তরের যে খাদকগুলো আছে এদের খেয়ে বেঁচে থাকে। দেখো এরপর থাকলো কি তৃতীয় স্তরের খাদক বা ভক্ষক, কি আছে ছবি দেখো, কচ্ছপ, এরপর দেওয়া আছে বক বা সারস, ময়ূর। ঠিক আছে, এইগুলো কি তৃতীয় স্তরের খাদক। এরা কি করে, দ্বিতীয় স্তরের যে প্রাণীগুলো, খাদক যে প্রাণীগুলো এদের খেয়ে বেঁচে থাকে। আবার কি করে, এদের কোনো কোনো প্রাণী একাধিক স্তরের খাদক খায়, একাধিক মানে প্রথম স্তরের খাদকগুলোকেও খায়, দ্বিতীয় স্তরের খাদকগুলোও খায়, খেয়ে এরা একাধিক স্তরের যে খাদকগুলো মানে সব স্তরের খাদকগুলো খেয়ে বেঁচে থাকে। এদেরকে বলা হয় কি সর্বভুক প্রাণী, সর্বভুক প্রাণী। তাহলে কি কি পেলাম আমরা তৃতীয় স্তরের খাদকে, কচ্ছপ, বক, ময়ূর, মানুষ, এগুলো তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক বা ভক্ষক। তাহলে আমরা কি জানলাম, প্রথম স্তরের খাদক সবুজ উদ্ভিদ বা তৃণভোজী, এরা সবুজ উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে, উদ্ভিদ তাদের পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে। আবার কি দ্বিতীয় প্রথম স্তরের খাদকগুলো উৎপাদকদের খেয়ে বেঁচে থাকে, দ্বিতীয় স্তরের খাদকগুলো প্রথম স্তরের খাদকগুলো খেয়ে বেঁচে থাকে। আর তৃতীয় স্তরের খাদকরা কি করে, প্রথম দ্বিতীয় এদের খেয়ে বেঁচে থাকে, মানে কি এরা সব স্তরের প্রাণীগুলোই খেয়ে বেঁচে থাকে। এরা এদের কারে কি করা বলা হয়, এদের সর্বভুক প্রাণী বলা হয়। কিছু কিছু প্রাণীদের এরা সর্বোচ্চ স্তরের খাদক। দেখো বাস্তুতন্ত্রের যে উপাদান আমরা যেগুলো পেলাম, এর দেখো আমরা এখন শ্রেণী বিভাগ করি। প্রথম আছে কি উৎপাদক, প্রথম আছে কি উৎপাদক, তারপর খাদক, এরপর দেখো বিয়োজক। তাহলে বাস্তুতন্ত্রের সজীব উপাদান
অজীব না, সজীব উপাদানগুলো কি কি পেলাম? যদি শ্রেণীবিভাগ করা হয় প্রথম স্তরে কি কি পেলাম? উৎপাদক, খাদক, বিয়োজক। তাহলে উৎপাদকদের খেয়ে থাকে কে? খাদক। আর খাদক যারা আছে এরা মারা যাওয়ার পর কি করে? বিয়োজন ঘটায় কে? বিয়োজক। দেখো খাদক আবার কয় ধরনের? দেখো প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। তাহলে আমরা সজীব উপাদানের যে শ্রেণীবিভাগ পেলাম, প্রথম কি পেলাম? উৎপাদক, খাদক, বিয়োজক। খাদকের আবার তিনটা ডিফাইন আছে, সেটা কি? প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এটা তো আমরা বিস্তারিত আগে জানলাম। তাহলে এটা শ্রেণীবিভাগ। দেখো বিয়োজক কি কি আছে? কেঁচো, ছত্রাক জাতীয়, এগুলোকে মানুষ মারা যাচ্ছে, মারা গেলে কি করি আমরা? কবর দিই, সমাধি করি। ব্যাকটেরিয়া, বিভিন্ন অণুজীব, যেগুলোর বলা হচ্ছে বিভিন্ন অণুজীব। তাহলে বিয়োজক কি করতেছে? যে আমরা যে প্রথম স্তরের খাদকদের খেয়ে থাকে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদকদের খেয়ে থাকে তৃতীয় স্তরের খাদক। আর এই সব ধরনের খাদক যখন মারা যায় বা উদ্ভিদগুলো যে উৎপাদক এগুলো মারা যায়, তখন মাটির সাথে মিশাই ফেলে কারা? বিয়োজক, বিয়োজন ঘটায়। এদেরকে পচনকারী নামেও পরিচিত বিয়োজকদের। পরিবেশের এরা কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ছত্রাক, যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। মৃত উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে এরা নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত করে। এবং কিছু ব্যাকটেরিয়া, ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। মানে যে উর্বরতা বৃদ্ধি করে সার তৈরি হয়। প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুতন্ত্র সবসময় সচল থাকে। আর এরা কি করে? বিয়োজকরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। বিয়োজকের কাজগুলো কি কি আমরা একটু দেখি। দেখো মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহে বিক্রিয়া ঘটিয়ে ক্রমশ বিয়োজিত করে জৈব ও অজৈব দ্রব্যে পরিণত করে। মৃত প্রাণী ও উদ্ভিদ দেহে ক্রিয়া করে সবসময় কি করে? এই বিয়োজিত অংশটা কি করে? ক্রমশ জৈব ও অজৈব দ্রব্যে পরিণত করে। পচন কাজে বিশেষ ভূমিকা রাখে এরা, পচনকারী পদার্থ, এই কারণে এরা কি করে? এই ধরনের প্রাণীগুলোর পচন কাজে বিশেষ ভূমিকা রাখে। মৃতদেহ হতে তৈরি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। মৃতদেহ হতে তৈরি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে বাস্তু সংস্থান সচল রাখে। ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এই জীব আর অজীবের এই বাস্তুতন্ত্রে কি করে? সচল রাখে এদের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। তাহলে আমরা উৎপাদক পেলাম, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, বিয়োজক, বিয়োজকের কাজ, এগুলো বিস্তারিত জানতে পারলাম। তাহলে বাস্তুতন্ত্রের যে উপাদানগুলো আছে কি কি? দুই ধরনের, জীব, অজীব। আবার সজীব উপাদানে কি কি? উৎপাদক, খাদক, বিয়োজক। খাদক আবার তিন ধরনের, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। এই বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ, এদের ধারাবাহিকতা। অজীব উপাদানে কি কি পেলাম? মাটি, পানি, বায়ু, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, প্রাণীর গলিত অংশ, এই বিভিন্ন ধরনের উপাদান সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। এখন আমরা কি করি? একটু মূল্যায়নে আসি। তোমরা কি শিখলে এত সময় ক্লাসে, বা স্লাইড দেখে কি শিখলে, বা চিত্র দেখে কি শিখলে, তার একটু মূল্যায়ন করি। বলতো বাস্তুতন্ত্রের উপাদানগুলো কত প্রকার ও কি কি? বাস্তুতন্ত্রের প্রধানত উপাদানগুলো কি কি? একটু চিন্তা করো শিক্ষার্থীরা। হ্যাঁ, বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে কি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে জীব আর কি অজীব উপাদান। জীব এবং অজীব দুই ধরনের উপাদান। পরেরটাই কি আছে দেখো, বাস্তুতন্ত্রের
তিনটি অজীব উপাদানের নাম লেখো। অজীব, জীব না। কি কি একটু চিন্তা করো, প্রথমে দেখাইছিলাম আমি এটা। হ্যাঁ, মাটি, পানি, বায়ু। মাটি, পানি, বায়ু। এরপর আরো আছে নাইট্রোজেন, অক্সিজেন। তাই মাটি, পানি, বায়ু এই তিনটা আমরা অজীব উপাদান হিসেবে পেলাম। বিয়োজক কি? দুইটি বিয়োজকের নাম বলো। বিয়োজক তো পড়লাম, তার কাজ পড়লাম, তাই তো? একটু চিন্তা করে বলো তো বিয়োজক কি? হ্যাঁ, বিয়োজক হচ্ছে কি পচনকারী পদার্থ, যেগুলো কি করে বিভিন্ন মৃত প্রাণী বা উদ্ভিদের পচন ঘটিয়ে তাদের নিজেদের খাদ্য হিসেবে কিছু গ্রহণ করে, বাকিটা ওই মাটির উর্বরতা বৃদ্ধি করে ওই সজীব উদ্ভিদের আবার কাজে ব্যবহৃত হয়। দুইটি বিয়োজকের নাম বলতো? ব্যাকটেরিয়া ও ছত্রাক। ভেরি গুড। তাহলে আমরা আজকে বাড়ির কাজ দিই। তাহলে দেখো, আমরা পুকুরের, নদ নদীর বিভিন্ন, তাহলে প্রথম কি নদ নদীর বাস্তুতন্ত্রের অজীব ও সজীব উপাদানগুলোর তালিকা তৈরি করো। আগে পুকুরেরটা দেখবা, পুকুরে কি কি আছে অজীব উপাদান, সজীব উপাদান আছে, এগুলোর তালিকা তৈরি করবা, চিন্তা করবা। তারপর দেখবা কি নদ নদীর ভিতর মানে নদীতে বাস্তুতন্ত্রের অজীব ও সজীব উপাদানগুলোর একটি তালিকা তৈরি করবা। কি কি উপাদান আছে, অজীব আছে কোনগুলো, সজীব আছে কোনগুলো, কোন ধরনের প্রাণী আছে, কোনগুলো অজীব যে উপাদান আছে, এগুলো আলাদা আলাদা করে তালিকা তৈরি করবা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। তোমরা আশা করি ক্লাসটা উপভোগ করছো আর উপকৃত হয়েছো। শিক্ষার্থীরা, করোনার এই সংকটময় মুহূর্তে তোমরা যখন বাসা থেকে বাইরে বের হবা, তখন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এগুলো ব্যবহার করবা। কারণ তুমি যদি করোনা নামক ভাইরাসে আক্রান্ত হও, তাহলে তুমি ও আক্রান্ত তো থাকবাই, সাথে পরিবারের সবাই আক্রান্ত হবে। আর এখন শীতের প্রকোপ আগের থেকে বাড়ছে, সুতরাং তোমরা একটু সচেতন থাকবা, পরিবারকে সচেতন রাখবা। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।